নমস্কার দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুটো আজকে ঘটনা নিয়ে। দুটো ঘটনাই কিন্তু বেশ মারাত্মক ভয়ের। আজকের ঘটনা দুটো কিন্তু দারুণ, যদিও ঘটনা দুটো কিন্তু তোমাদের শুনলে আজকে ভয় লাগবে। প্রথম ঘটনা আমাদের সোদপুর থেকে পাঠায় এক বোনের সদ্য নতুন নতুন বিয়ে হয়েছে, মাত্র 3 মাস হচ্ছে। বোনটি বলে, দিদি ভাই বিয়ের পর আমরা বাড়ি থেকে প্ল্যানিং করি যে বিয়ের পর প্রথম মানে বাইরে সেরকম টাকা পয়সা খরচা করব না, একটা ছোটখাটোর ট্যুর করব। সেটা হচ্ছে বাঙালির প্রথম পছন্দের জায়গা হচ্ছে, সবাই আমরা জানি, দীঘা। আর দীঘার ঘটনা দর্শক বন্ধু তোমরা সবাই পছন্দ করো, কারণ দীঘার ঘটনা এই প্রথমবার না, অনেকবারই আমার চ্যানেলে তোমরা শুনেছো। আজকেও সেই দীঘারই একটা ঘটনা আজকে তোমাদের শেয়ার করব। আমাদের সোদপুর থেকে যে বোন পাঠায় ঘটনাটা, ওর নাম হচ্ছে রাজশ্রী দত্ত। রাজশ্রী বলে, দিদি ভাই আমার মাত্র 3 মাস বিয়ে হয়েছে। বিয়ের পর আমার হাজবেন্ড, ইভেন আমি, সাথে আমার হাজবেন্ডের বাড়ির যারা ছোট ছোট আমার ননদ আছে, তারা সবাই মিলে আমরা প্ল্যানিং করি দীঘা ঘুরতে যাব। তো তারপর আমাদের একটা বড় ট্যুর প্ল্যানিং হয়, সেটা হচ্ছে কাশ্মীর, যদিও এখন দেরি আছে। তো আমরা দীঘা ঘুরতে যাব বলে সবাই সেরকম কথা মতো চলে যাই দীঘা। আজ থেকে 1 মাস আগে ঘটনাটা কিন্তু একদম সদ্য ঘটনা, জাস্ট ঘটে গেছে। তো দীঘায় কি ঘটেছে, দীঘায় কি ঘটেছে না ঘটেছে, কি দেখেছে, এমন কি বোনের সাথে ঘটেছে যা বোন এতটাই ভয় পেয়েছে, প্রায় দীঘা থেকে ফিরে আসার পর কিন্তু বাড়ি থেকেই বেরোতে পারিনি কয়েক সপ্তাহ। তো আজকে বোনের, ঠিক রাজশ্রী বোন যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করে সেরকম ভাবেই তোমাদেরকে ঘটনাটা আমি শোনাচ্ছি। তবে ঘটনায় যাবার আগে কিন্তু প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দিও, ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তবে আমাদের কিন্তু 2 নম্বর ঘটনা একটা ভিডিও ফুটেজ আছে, সেটা আমরা পরে আসছি। তবে আজকে রাজশ্রীর ঘটনাটা প্রথম তোমাদের সাথে শেয়ার করি ওর মতো করি। আচ্ছা, আমার নাম হচ্ছে রাজশ্রী দত্ত, আমার বাড়ি সোদপুর। আমার বিয়ে হয়, আমার 3 মাস হচ্ছে। বিয়ে হওয়ার পর যখন আমাদের বাড়ি থেকে প্ল্যানিং করা হয় হঠাৎ করে যে একটা ছোটখাটো ট্রিপ করা হবে, সেটা হচ্ছে দীঘা। দীঘাতে আমরা যাই কদিনের জন্য, প্রায় 1 দিন 2 দিন, খুব জোর বেশি হলে 3 দিন। দীঘাতে 2 দিনের বেশি কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু আমার যে ছোট ছোট ননদ আছে তারা সবাই বললো যে আমরা দীঘা গেলে পারে প্রায় 1 সপ্তাহ দীঘায় থাকবো। সেরকম ভাবে আমার হাজবেন্ডকে তারা ধরে। তো আমিও তখন বললাম যে চলো, ওদের তো আবদার রাখতেই হবে, তবে বলে দিই আমাদের কিন্তু লাভ ম্যারেজ। তো সেরকম ভাবেই আমরা চলে যাই হচ্ছে দীঘা। আমরা যখন দীঘা যাই তখন টাইমটা ছিল সন্ধে 7:30, কারণ আমরা কিন্তু একদম বাড়ি থেকে হুড়ো তাড়া করে না, বেশ পরিপাটি করে সবকিছু গুছিয়ে নিয়ে মোটামুটি রেস্ট করে আমরা যখন বেরোই তখন ওই আনুমানিক 12টা 12:30 দিকে। আর যখন আমরা মানে এসপ্ল্যানেড থেকে বাস ধরে দীঘাকে পৌঁছই তখন ঘড়িতে আনুমানিক 7টা 7:30 বাজে, সন্ধ্যা। যাওয়ার পর আমরা আগে থেকে হোটেল বুকিং করিনি, ওখানে গিয়ে আমরা হোটেল নেব, কারণ বুকিং করলে যেরকম হোটেল আমরা দেখে যাই, অনেক সময় এরকম হয়েছে ঘুরতে যাওয়ার পর সেখানে গিয়ে দেখলাম হোটেলটা কিন্তু যেরকম আমরা অ্যাকচুয়ালিও যেরকম অনলাইনে দেখে হোটেলটা বুক করে গেছি সেরকম কিন্তু মনের মতো হয়নি। তার জন্য আমরা ভাবলাম যে আমরা দীঘাতে গিয়ে আমাদের পছন্দের মতো চোখের সামনে দেখে একটা হোটেল নেব। তো সেরকম ভাবে আমরা যাই। আমরা কিন্তু প্রথমে ওল্ড দীঘায় যাই। ওল্ড দীঘায় গিয়ে আমরা তখন 7:30টার সময় 3-4টে হোটেল একদম রাস্তার ধারে দীঘার, ওখানে আমরা হোটেল খুঁজি। তো সেরকম ভাবে কিন্তু যেহেতু সিজনের সময় হোটেল আমরা পাচ্ছিলাম, কিন্তু হোটেলের রেটটা খুবই বেশি ছিল। মানে যেরকম হোটেলের কোয়ালিটি সেরকম ভাবে কিন্তু রুমের প্রাইসটা অনেকটা হাই। সেরকম আমরা দেখে আমরা হোটেলটা কিন্তু নিই। তারপর আমরা ওল্ড দীঘায় দাঁড়িয়ে মার্কেটের পাশে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। খেয়ে নিয়ে সবাই আমরা বললাম যে চলো আমরা একবার নিউ দীঘা যাই, কারণ ওল্ড দীঘার তুলনায় কিন্তু নিউ দীঘায় অনেক হোটেল। তো সেরকম ভাবে আমরা ওখান থেকে পিক আপ ভ্যান ধরে আমরা চলে যাই হচ্ছে নিউ দীঘা। নিউ দীঘাতে যখন গিয়ে নামি তখন প্রায় 8টা কিন্তু বেজে গেছে ঘড়িতে।
তো তড়িঘড়ি করে আমার হাজবেন্ড আমাকে বলল যে রাজশ্রী, এতটা রাত করাও কিন্তু ঠিক হচ্ছে না, কারণ আমাদের সাথে আরো 3 জন আমার ছোট ছোট ননদ তারা গেছিল। তো তার জন্য আমার হাজবেন্ড বলল যে ভাড়া যদি বেশি হয় হোক, ওদেরকে কিছু বলার দরকার নেই, ওরা ঘুরতে এসছে, ওদেরকে ঘোরাবো, তবে আমরা 3 দিনের জন্য কিন্তু একটা রুম নিই, যদি ভাড়া বেশি হয় তাও চলবে। তখন আমি বললাম ঠিক আছে, সেরকম তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। সেরকম ভাবে আমরা যেখানটা বাস স্ট্যান্ড আছে ওখান থেকে নেবে সোজা সমুদ্রের দিকে যেতে একটা রাস্তা পড়ে, প্রথমেই সেই রাস্তা দিয়ে যেতেই একদম কিছুটা এগিয়ে ডান দিকে একটা গলি পড়ে, সেই গলির ভিতরে ঢুকলে একটা ফাঁকা মাঠ পড়ে, ওখানে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা ওরকমই একটা হোটেল ওখানে ভাড়া নিই 3 দিনের জন্য। তা হোটেলের রেট প্রাইসটা কিন্তু খুব একটা কম ছিল না, তবুও কিন্তু আমরা 3 দিনের জন্য ভাড়া নিই, কারণ আমাদের হাতে সময় ছিল না, রাত হচ্ছে, এতটা জার্নি করে গেছি, তারপরে গিয়ে নিজেদের একটুখানি ফ্রেশ হওয়া আছে, একটু খাওয়া দাওয়ার করা আছে, তারপর একটুখানি সমুদ্রের ধারে যাব, সবকিছু ভেবে আমরা রুমটা নিয়ে নিই। এই আমরা তখন গিয়ে ওখানে 3 তলায় 2টো রুম পাশাপাশি আমরা নিই। সেটা হচ্ছে আমাদের রুমটা ছিল 101, আর আমাদের যে ননদ ছিল 3 জন, তার মধ্যে 2 জন ছিল একটু বড় আর এক ননদ ছিল ছোট। তো তার জন্য আমরা কিন্তু আলাদা আলাদা রুম নিই। তো সেখানে আমার 3 ননদ আমাদের পাশের 102 নম্বর রুমে থাকে, আমরা কিন্তু 101 নম্বর রুমটা আমাদের জন্য রাখি। তো সেরকম ভাবে রুমটা কিন্তু বেশ পরিপাটি করে সাজানো, বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন। তো সেখানে আমরা যাওয়ার পর রাতের বেলা আমরা সবাই মিলে জাস্ট গিয়েই কেউ আর ফ্রেশ হইনি। আমরা ভাবলাম যে এখানে তো মোটামুটি 9টা বাজতেই গেল ঘড়িতে, তো আমরা বেরিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের ধারে। গিয়ে সমুদ্রের ধারটা জাস্ট বেশিক্ষণ আমরা সময় করিনি, 1 ঘন্টা মতো ওখানে সবাই একটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা হোটেলে। ওখানে আমরা রাতের বেলা সবাই খেলাম চিকেন বিরিয়ানি, খেয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এবার আমরা হোটেলে আসার পর আমাদের হোটেলে যে আমাদের 3 জন ননদ ছিল, তারা বলল যে বৌদি, তোমাদের সাথে আমরা রাত অবধি থাকবো, তারপর যখন তোমাদের ঘুম পাবে তখন আমরা আমাদের রুমে চলে যাব, কারণ আমরা এখন রুমে গিয়ে কি করব, টিভি দেখতে ভালো লাগে না, বাড়িতে তো দেখি। সেরকম ভাবেই আমরা কিন্তু গল্প করতে করতে দেখলাম ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। আমার হাজবেন্ড তখন একটু রাগারাগি করে ননদদের বলল যে কি হলো, তোরা যা তোদের ঘরে, হ্যাঁ আমরা কি শোবো না? এ কি সব সময় তোরা এরকম ভাবে যদি আমাদের সাথে আটকে থাকিস, তাহলে আমরা নতুন বউ বর একটুখানি আনন্দ করবো না? তো যাই হোক, সেখানে আমার যে 3 ননদ ছিল তারা কিন্তু চলে গেল তাদের রুমে। তো ননদ বলতে এখানে ক্লিয়ার করে দিই, আমার নিজের হাজবেন্ডের কোনো বোন না, আসলে আমার ওখানে পাড়ার এক বোন আছে, দেন আমার জ্যাঠার 2 মেয়ে আছে, তারাই কিন্তু আমার ননদ। কিন্তু আমার নিজের ননদ বলতে কিন্তু একমাত্র ছেলে, সে বাড়িতে কোনো আমার ননদ নেই, বোন নেই। সেখানে গিয়ে যখন তারা চলে যায় তাদের রুমে, তো আমার হাজবেন্ড আমাকে বলল রাজশ্রী, কালকে আর কোথায় যাবে ওদের নিয়ে? তো আমি বললাম দেখো, এত রাত হয়েছে, আর কালকে সকালবেলা উঠে ওদেরকেই জিজ্ঞাসা করবো, কারণ দীঘাটা সত্যি কথা বলতে ওদের জন্যই আসা, আমরা তো আবার কাশ্মীর যাব, সেটা আমাদের হানিমুনে। তখন আমার হাজবেন্ড বলল যে ঠিক আছে, তাহলে চলো এখন ঘুমিয়ে পড়ি, কারণ প্রায় তখন 1টা বেজে গেছে, তো শুয়ে পড়ি। যখন রাতের বেলা ঘুমাচ্ছি, হঠাৎ করে জানি না কেন ঘরের মধ্যে একটা খুব সুন্দর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে স্মেল যেটা বলা যায়। তো প্রথমেই সুন্দর স্মেলটা, আমি ঘুমাচ্ছি, আমার এত সুন্দরভাবে ঘুমটা ভেঙে যায়। আমি তখন ভাবলাম বাবা, ভোর হয়ে গেছে নাকি? অনেকে হয় না ভোরবেলা একটু ফ্রেশ হয়ে গায়ে পারফিউম দিয়ে মানুষ বেরোয়, তা আমি ভাবলাম বাহ, কি পারফিউম ইউজ করছে, কি সুন্দর গন্ধ, যদি পেতাম তাহলে তাকে জিজ্ঞাসা করতাম পারফিউমের নামটা কি। মানে এটা আমি চোখ বন্ধ করে জাস্ট ভাবছি। তারপর হট করে চোখটা খুলে তখন আমি ফোনটা পাশ থেকে নিয়ে দেখলাম, খাটের ওপরে ছিল ফোনটা আমার, দেখলাম রাত তখন 2:15 বাজে। আমি বললাম 2:15, এখন আর কে পারফিউম মাখছে? আর এত সুন্দর ঘরে মম করছে একটা সুন্দর স্মেল, আমার এত ভালো লাগছে স্মেলটা। তখন আমি
আমার হাজবেন্ডকে ডাকি, কারণ জানি না কেন আমার একটু ভয় ভয় লাগছিল। কারণ আমি যখন দেখলাম যে রাত 2:15, তখন আমার কোথাও গিয়ে একটা সন্দেহ হচ্ছে যে এত রাতের বেলা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে দেখো, আমরা ছোট থেকে ভূতের গল্প বা দাদু ঠাকুমার কাছে ভূত দেখার ঘটনা আমরা শুনিনি। এরকম কোনো মানুষ নেই যে ভূতের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, কারণ তারা কি কি করতে পারে, কি কি হলে তাদের অস্তিত্ব বোঝা যায়, এগুলো তো আমরা ছোট থেকে জানি। সেখানে গিয়ে আমার একটু ভয় লাগে হাজবেন্ডকে ডাকতে। হাজবেন্ড তখন বলল, কি হয়েছে রাজশ্রী, তুমি ডাকছো, ভয় পেয়েছো? আমি তখন বললাম যে না গো, কিরকম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেছো ঘর দিয়ে, কি ভালো লাগছে না? বেশ রজনীগন্ধা আর জুঁই ফুল মিলিত হলে যে সুন্দর একটা স্মেল বেরোয়, ওরকম একটা সুন্দর গন্ধ। তখন আমার হাজবেন্ড বলল, কই, আমি তো কোনো স্মেল পাচ্ছি না। যাকগে, যা হোক, তুমি চুলটাকে খোপা করে শো। আমার চুলটা ছাড়া ছিল রাতের বেলা বলে আমার হাজবেন্ড আমাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি ঘুমাও। ও বলে আমাকে কোলের মধ্যে নিয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার ঘুম আসছে না, কারণ আমার মনে হচ্ছে এত সুন্দর একটা, সত্যি বলছি, এত সুন্দর পরিবেশ হয়ে গেছে, এত সুন্দর স্মেল। আমার ঘুম তো নেই, শরীরের কোনো ক্লান্ত ভাবও নেই। আমার শুধু মনে হচ্ছে এত সুন্দর একটা স্মেল আসছে কোথা দিয়ে। কেউ তো নিশ্চয়ই পারফিউম বা মাথায় কোনো তেল দিয়েছে। আমার শুধু মনে হচ্ছে যে কে এটা ব্যবহার করছে, খুব জানার আগ্রহ হচ্ছে। তো আমি আবার শুয়ে শুয়ে আমার পাশে যে ননদ ছিল তাদেরকে ফোন করতে আমার ননদদের ফোন দেখলাম রিং হয়ে গেল, কেউ তুললো না। আমি বুঝলাম তিনজনই কিন্তু ঘুমাচ্ছে, যাকে ওদেরকে ডিস্টার্ব করবো না। তো উঠে আমি ভাবলাম একটু বাথরুম যাই। যখন আমি বাথরুমে যাই, আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হয়তো বললে পারে এই ঘটনাটা কেউ বিশ্বাস করবে না, কারণ আমার হাজবেন্ডও বিশ্বাস করেনি। সেটা হচ্ছে, যখন আমি বাথরুমের গেটটা খুলে যখন জাস্ট আমি বাথরুমের গেটটা খুলে ঢুকি, তখন আমি দেখলাম বাথরুমের ভিতরে মানে কিছু একটা হালকা করে, মানে মনে হচ্ছে আমি ছাড়া বাথরুমের মধ্যে আর একজন কেউ মহিলা সে ছিল। আমাকে দেখে বাথরুমের মধ্যে কোথাও যেন মিশে গেল। আর সব থেকে বড় আমি ভুল করেছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমি যে ঘরটায় ছিলাম, সেই ঘরটায় যে নাইট ল্যাম্পগুলো জ্বলছিল তার আলোটা কিন্তু বেশ ভালো। তো আমি আমার এই হ্যাবিটটা সত্যি কথা বলতে বাড়িতেও আছে, আর সেই হ্যাবিটটাই আমার ওখানে একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেল। সেটা হচ্ছে আমি বাথরুমের লাইটটা কিন্তু অন করিনি, কারণ বাথরুমের তো গেটটা আমার খোলা রয়েছে, যেহেতু আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে, সেরকম কেউ নেই, তার জন্য আমি বাথরুমের গেটটা খুলি, কিন্তু আমি বাথরুমের লাইটটা কিন্তু অন করতে ভুলে গেছি। আর এটা আমার হ্যাবিট। তখন আমি না ঢুকেই যখন বুঝলাম বাথরুমের মধ্যে আমি ছাড়াও কেউ একজন আছে, যে আমাকে দেখে সরে গেল, আমি সাথে সাথে বাথরুম থেকে বেরিয়ে যাই। বেরিয়ে ভয় পাইনি, আমি বাথরুমের গেটের সামনে আমার সুইচটা ছিল, তো আমি সুইচটা অন করে বাথরুমে যখন যাই, তখন দেখলাম যেই গন্ধটা রুমের মধ্যে এতক্ষণ পাচ্ছিলাম, সেই সুন্দর একটা স্মেল বাথরুমের ভেতরে আরো বেশি ম করছে। মনে হচ্ছে ওই বাথরুমের ভেতরে দাঁড়িয়ে কেউ পারফিউম মেখেছে, সবে সবে পারফিউমটা গায়ে দিয়েছে, অথবা কোনো সুগন্ধি তেল ব্যবহার করেছে। মানে সাথে সাথে এত চড়া একটা সুন্দর গন্ধ। আমি কোনো রকমে বাথরুমটা করে হাত মুখটা ধুয়ে পায়ে হাতে জলটা দিয়ে কোনো মতে বাইরে এসে আমি না খাটের মধ্যে বসে আছি। আমার না ভয় লাগছে, কারণ একটা সুন্দর স্মেল তো বেরোচ্ছে, আমি তো পাচ্ছি, কিন্তু দুশ্চিন্তা হচ্ছে আমার হাজবেন্ড পাচ্ছে না। তারপর রাতের বেলা বাথরুমের ভিতরে আমি বুঝতে পেরেছি যে আমি ছাড়াও ভিতরে কেউ ছিল। যাই হোক, সেই দিনকে খাটের মধ্যে বসে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়ি, কারণ জানি রাত গভীর হচ্ছে, সকাল হয়ে যাবে, সকালবেলা বেরোতে হবে। ওদেরকে নিয়ে এসছি, অনেক করে বলেছে বৌদি ঘোরাবে, দীঘায় গিয়ে অনেক আনন্দ করব, যেখানে ওরা 1 সপ্তাহ থাকতে চেয়েছে তাদেরকে আমি 3 দিন ঘোরাবো। সবকিছু চিন্তা করে আমি শুয়ে পড়ি। সকাল হয়, আমার হাজবেন্ড আমাকে যখন ডাকে, আমি যখন উঠি আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। তো আমার হাজবেন্ডকে বলতে হাজবেন্ড বললো, বাইরে চলো, চা খাও, ঠিক হয়ে যাবে, রাতে তোমার ঘুম হয়নি। তো আমি
সেই সুন্দর গন্ধটার কথা যখন তুলি তখন আমার হাজব্যান্ড বলল, দেখো ওরকম কিছু না, হয়তো তুমি রাতের বেলা আবোল তাবোল কিছু ভেবেছো, কারণ তুমি যখন আমাকে ডেকেছো আমিও কিন্তু কোনো স্মেল পাইনি। ওসব বাদ দাও, ছাড়ো, চলো ঘুরতে চলো। সারাটা দিন আমরা কিন্তু বাইরে কাটিয়ে দিই। সত্যি কথা বলতে আমরা সেই হোটেল থেকে 10টায় বেরোই সকালে, আমরা হোটেলে যখন ফিরি তখন সন্ধ্যে 6টা বেজে গেছে। আমরা ঢেউ সাগর, ওখানে পার্ক, অমরাবতী পার্ক, সব কিছু, এমনকি পুরীর একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেখানেও পর্যন্ত আমরা যাই। ওখানে মানে প্রতি কটা জায়গা আমরা একদিনে মোটামুটি ঘুরে নিই। তারপর আমাদের পরের দিন তালসারি যাওয়ার কথা। রাতের বেলা সেম জিনিস, হাজবেন্ড যখন শুয়ে পড়ে তখন আমি রাতের বেলা, সেদিনকে আমি শুইনি, আমার বাড়িতে একটু মায়ের সাথে কথা বলছিলাম, কারণ বাবার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো এই কথোপকথন করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে আমি খাটে বসে কথা বলছি, আমার চারপাশটা একটা সুন্দর মানে গন্ধ, এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। রাতের বেলা এত অপূর্ব সেই গন্ধ করছে, ধারণা করতে পারবে না। মানে আমার কথা আমার হাজবেন্ড তো বিশ্বাসই করেনি। যাই হোক, পরের দিন ঢেউ সাগর গেছি, ঘুরেছি, পরের দিন তালসারি গেছি, ঘুরলাম, আনন্দ করলাম। দেন আমরা কিন্তু 3 দিনের দিন রিটার্ন ব্যাক করি সোদপুরের বাড়িতে। বাড়িতে আসার পর অদ্ভুতভাবে প্রত্যেক দিন রাতের বেলা কিন্তু আমার সাথে সেম এক জিনিস ঘটতে থাকে। ঠিক রাত যখন 2টো বাজে কি 1:30টা বাজে তখন থেকে কিন্তু সেই স্মেলটা আমি আমার বাড়িতেও পেতাম। তারপর আমার হাজবেন্ড আমার যখন শাশুড়ি মাকে জানায়, কারণ সে তো আগে নিজেই বিশ্বাস করেনি, তার জন্য সে আগে কিন্তু সেই জিনিসটা মানতেই চাইছিল না। যখন দেখলো যে না এটা তো সত্যি ঘটছে এরকম, আর সত্যি কথা বলতে রাতের বেলা আমার ঘুম হতো না, ভয়ে একটা আতঙ্কে থাকতাম, তারপর থেকে কিন্তু আমার হাজবেন্ড আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে। যখন আমার শাশুড়ি মাকে কথাটা জানায় তখন শাশুড়ি মা আমাকে নিয়ে সোদপুর ঘোলায় একটি খুব জাগ্রত কালী মন্দিরে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে জানানো হয় যে ওখানে কোনো কারণবশত কোনো নতুন দম্পতি যাদের নতুন আমাদের মতো বিয়ে হয় তারা ওখানে হানিমুনে যায়। দেন ওখানে যাবার পর সেই বউটি কোনো কারণে ওখানে মৃত্যু হয়, যার জন্য তারই আত্মা আমাকে এরকম ভাবে মানে জ্বালাতন করছিল। সেইটা কিন্তু আমার হাজবেন্ডের কিন্তু একদমই বিশ্বাস হয়নি সেই পুরোহিতের কথা। কিন্তু আমরা দীঘা থেকে ফিরে আসার পর আমার হাজবেন্ডের অফিসের কিছু বন্ধুরা আছে, তারা কিন্তু আমরা দীঘা থেকে আসার পরেই তারা চলে যায় দীঘাতে ঘুরতে। তো আমার হাজবেন্ড তাদেরকে কল করে বলে, তোরা যখন যাচ্ছিস একটুখানি খবর নিবি, হোটেলের নামটা বলে দেয়। তখন তারা ওখানে খবর নিয়ে স্থানীয় লোকের কাছ দিয়ে জানতে পারে সেটা হচ্ছে নতুন দম্পতি আমাদেরই মতো তারা ওখানে গেছিল, সেটা হচ্ছে হানিমুন করতে। হাজবেন্ডের কারোর সাথে একটা সম্পর্ক ছিল, বাড়ি থেকে সেই ছেলেটিকে অনেক করে মানে বিয়ে দেয় জোর করে। ওর কিন্তু মত ছিল না যেই মেয়েটার সাথে বিয়ে হয় তার সাথে বিয়ে করার। তো সে কি করে, ওখানে নিয়ে গিয়ে রাতের বেলা বউটিকে বিষ খাইয়ে দিয়ে হত্যা করে, দিয়ে কিন্তু সে পালিয়ে আসে। সেই ছেলেটাকে কিন্তু ধরতেও পারেনি দীঘার পুলিশ। দেন ওই যে বউটির আত্মা 101 নম্বর রুমে আজও কিন্তু রয়েছে। এটা কিন্তু বাস্তব একটা ঘটনা। এবার চলো আমরা যাব 2 নম্বর ঘটনায়। আর হ্যাঁ, আর একটা কথা দর্শক বন্ধু বলে দিই, তোমাদের হয়তো একটুখানি নয়েস আসছে আর একটুখানি ভিডিও ফুটেজটা কিরকম লাগছে, কারণ আমার আগে করা ভিডিওটা কোনো কারণে ফাইলটা ডিলিট হয়ে যায়, দেন আমি আবার পুনরায় তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নিও। ঘটনাটা কন্টিনিউ করো। ওখানে এত রাতে কে আসে? এত রাতে তুমি 11টা পর্যন্ত দোকান খুলে বসে থাকো? সত্যি করে বলো তো, তুমি কেন বাড়ি আসো না তাড়াতাড়ি? 7টার পর যখন রাস্তা দিয়ে লোক চলে না, তুমি ওই রাস্তায় বসে থাকো দোকান খুলে। তখন আমার দাদু হাসতো আর বলতো, ওর জন্যই তো আমার সংসারটা চলে। দীর্ঘদিন এরম বলতে বলতে
কয়েকবার আমার মামারাও কিন্তু দাদুর দোকানে গিয়ে বসে থাকতো, কিন্তু কাউকে দেখতে পেত না যে কেউ মুদিখানা মাল নিতে আসতো। তা আমার দাদুকে জিজ্ঞাসা করতো মামারা যে কই আজকে তো আসলো না, আমরা এসছি, কে আসে তোমার কাছে বলো। তো দোকান কিন্তু দাদু কোনো মতে বন্ধ রাখতো না। এরকম করে যখন দাদুর সাথে মামারা থাকতো, তারপর যখন সে কেউ একজন ছিলেন যে মাল নিতে আসতে পারতেন না, আস্তে আস্তে দাদুর কিন্তু শরীর খারাপ হতে শুরু করলো। তারপর দাদু হঠাৎ করে উন্মাদ হয়ে গেল। সেটা হচ্ছে পাগলের মতো রাস্তা দিয়ে একা একা বকতে বকতে যেত, একা একা পেছনে তাকাতো, মনে হতো তার পেছনে কেউ আছে, তার সাথে কেউ আছে। সে কিন্তু পাগলামি করতো না, কিন্তু যখনই বাড়িতে থাকতো বা রাস্তা দিয়ে হাঁটতো তখনই দাদু এরকম করতো। তো সেই ফুটেজটা দাদু আজ নেই, জীবিত অবস্থা আজ থেকে 7 মাস আগে। তোমরা দেখো, যাও দেখে আসো। তো যাই হোক দর্শক বন্ধু, তোমরা ফুটেজটা তো দেখলে। সেটা হচ্ছে আমাদের ভাইয়ের দাদু, আমাদেরও দাদু। দাদু আজ আমাদের মধ্যে নেই, উনি পরলোক গমন করেছেন। আমরা সবাই দাদুর জন্য শান্তি কামনা করব। দাদু যেখানেই থাকেন সুস্থভাবে ভালোভাবে যেন পরজন্ম হয় ওনার। তবে এই ঘটনাটা কিন্তু আমাদের বেশি বড় না। আমাদের ভাইটি বলে সেই দোকানটা কিন্তু দাদুর মামারাও চালায়, কিন্তু আমার মামা, 2 মামা, 1 সপ্তাহ বড় মামা, 1 সপ্তাহ ছোট মামা, এরকম করে দোকানে বসে। কারণ মামারা সকালে কাজ করেন, কিন্তু কোনো রকম এরকম কোনো ব্যক্তি মাল নিতে আসেন না। কিন্তু সত্যি কথা বলতে আমার দাদু কোনো ভুল কথাও বলতেন না, কারণ প্রত্যেকদিন রাতে কিন্তু আমার দিদিমাকে এসে উনি বেশ ভালোই অ্যামাউন্ট দিতেন হাতে, আর বলতেন যে দেখো আমি এই টাকাটা তোমাকে দিলাম, গুছিয়ে রেখে দেবে, খরচা করবে না। এইটা কিন্তু উনি দিয়ে গেছে। উনি বলতে কে আসতেন, কে যে এসে মাল নিতেন, আজও পর্যন্ত কিন্তু আমাদের কাছে ধোঁয়াশা, আমরা জানি না। আজকে ঘটনাটা এতটাই। আমাদের সৌরভ ভাই পাঠিয়েছিল দত্তফুলিয়া দিয়ে। কি অদ্ভুত না ঘটনাটা। ফুটেজটা তো তোমরা দেখলে। দাদুর এমন কি হয়েছিল, দাদু মানে সত্যি কথা বলতে যখন মামারা গার্ড দিতে শুরু করলো, দাদু তখন উন্মাদ পাগল হয়ে গেল। আদৌ কি ঘটেছে, কি অবিশ্বাস্য জিনিস না এই কি অবিশ্বাস্য জিনিস না। দর্শক বন্ধু দেখো, আমাদের সৌরভ ভাই বলে যতদিন আমার নিজের দাদু ওখানে একা দোকানদারি করতো, রাত্রেবেলা দাদু কিন্তু সেই গ্রামের পথ ধরে বর্ষা শীত গ্রীষ্ম কোনো দিনও কিন্তু দাদু 11টার কম দোকান বন্ধ করতো না। 11টা কোনোদিন 1টার সময় দাদু আসতো। আমার মামা, আমার দিদিমা চিন্তা করতো বাড়িতে, কিন্তু আমার দাদু বলতো তোরা কিন্তু যাবি না, তাহলে সে আসবে না। আজকে ভাবো, বৃষ্টি ঝড় তুফান মাথায় নিয়ে কিন্তু আমার দাদু দোকান খুলে বসে থাকতো। দাদু যে কাকে মাল দিত, প্রত্যেকদিন কে এসে দাদুর কাছ থেকে সেই সদাই করে নিয়ে যেত, আজ পর্যন্ত জানি না। আর সব থেকে বড় কথা, যখন আমার মামারা একদম গার্ড দিতে শুরু করলো, যাতে কি আসছে না আসছে লক্ষ্য করতে শুরু করলো যে কি ব্যাপার, বাবা এত রাতে আসে। আর এসে সত্যি কথা আমার দিদিমার হাতে টাকা দিত, তো আমার মামারা বলতো কি ব্যাপার, সত্যি তো কেউ তো আসে, এসে তো বেশ ভালোই মাল নিয়ে যায়, প্রত্যেক দিন এত টাকার জিনিস নিয়ে যায়। যখন বলতো তখন মামারা সন্দেহ করে পাহারা দেওয়ার জন্য দাদুর সাথে সন্ধ্যেবেলা চলে যেত দোকানে, কিন্তু তখন সে কিন্তু আসতো না, তখন দাদু চলে আসতো বাড়ি। এরকম করতে করতে যখন গার্ড দিতে শুরু করলো, তখন কিন্তু দাদু অসুস্থ হয়ে গেল। দাদু একা একা রাস্তা দিয়ে যেতে যেতে বকতো, এমন বিহেভিয়ার করতো মনে হতো দাদুর সাথে কেউ দাদুকে জ্বালাচ্ছে, পেছনে মারছে, হয়তো দাদুর সাইডে যাচ্ছে, দাদু কার সাথে কথা বলতো। এরকম করতে করতে যখন কিছু বুঝে আমরা উঠতে পারলাম না, এত তাড়াতাড়ি যে এত কিছু হয়ে যাবে না বুঝতে পেরে দাদু কিন্তু হঠাৎ করে শরীর খারাপ হয়নি, কিচ্ছু হয়নি। রাতের বেলা দিদিমা খাবার করে দিল, খেলো, শুলো। দাদু কিন্তু তখন দোকানে যেতে দিত না মামারা। যদি আশা করি আজ যেটা আমরা বুঝতে পারছি, যদি দাদু দোকানটা করতো, আজ আমাদের দাদু আমাদের মাঝে থাকতো। রাতের বেলা খেয়ে শুলো, হঠাৎ সকালবেলা দাদু আর নেই, মারা গেল। তো যাই হোক দর্শক বন্ধু, ঘটনা দুটো তোমাদের কেমন লাগলো, কোন ঘটনাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টসে জানাতে ভুলবে না। আজকে যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা সোনাবসাক 14 আমার ইনস্টা আইডি। ওখানে তোমরা বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতে আমাকে ঘটনা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। আজকে আসবো, যেতে যেতে বলবো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।